আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোটো ফটো উইথ রানা ব্লগে আপনাদেরকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো পদ্মা সেতুর সেই রোড। আর এই পদ্মা সেতুতে এখন মূলত বাম পাশ হয়ে যেতে হয়, কারণ ওই সরাসরি আর কি টোল প্লাজায় যাওয়া যায় না বাইকারদের নিয়ে। কারণ বাইকারদের জন্য আলাদা রোড করে দিছে অনেক আগ থেকে এটা, এখন ওইভাবেই যেতে হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যাচ্ছি যেই পাশ থেকে বামে ঢুকে চলে আসলাম, এখান থেকে অবশ্য সব তীর দেওয়া আছে যে আপনি কোথা থেকে কোথায় যাবেন। এইখান থেকে এই মোড় থেকে আপনি ডাইনে চলে গেলেন, একটু সোজা এগোয়ে যাবেন, সোজা এগোয়ে গেলেই আবার মেন রোডের সাথে আর কি বাম পাশে যে লেনটা দেওয়া রয়েছে আলাদা করে, এই লেনতে সোজা চলে গেলেই আপনি একেবারে টোল প্লাজায় চলে যেতে পারবেন। ভয়ের কিছু নাই আর টেনশনের কিছু নাই। যারা এখনো যান নাই বা আপনারা যারা ঢাকা থেকে বা অন্য জায়গা থেকে আসতেছেন, তারা এইভাবে এখানে সোজা চলে আসলেই হবে। দিক নির্দেশনা দেওয়া আছে। আর এখন বর্তমান তেমন পুলিশ টুলিশ নাই, আর্মিরা আছে। রোড মোটামুটি ফাঁকা বললেই চলে আর কি। যাক, টোল প্লাজায় চলে আসলাম। সব আর্মির লোকজন তো। সালাম আলাইকুম। রিক্সা আছে কি জানি? 100 না? আছে আছে। ভাই, ব্রিজ পার হওয়ার পরে কি ইয়ে দিয়ে পাওয়া যায় নাকি ফুয়েল পাম্প? পাওয়া যাবে? এই টোল দিয়ে বেরোয় চলে আসলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন টোল বেরোয় চলে আসার পরেই উঠতি রোড। এইখান থেকে মূলত পদ্মা সেতুর রোডটা শুরু। আর এই বাম পাশ হয়ে যে লেনটা দেখতেছেন এটাই মোটরসাইকেল লেন। ওই যে এক বড় ভাই যাচ্ছে আসলে স্পিড হয়েছে পদ্মা সেতুতে 60, আর এমনি নর্মালি 80 আসে এমনি মাওয়া রোডে। ওই ভাই তো ট্রেনে 80 পার হয়ে গেছে আর কি। যাই হোক, উনি ওনার মতো যাক, আমি আমার মতো যাচ্ছি। বাম পাশে যে লেনটা দেখতেছেন এই লেনটা দেওয়ার কারণ ছিল ওই যে মোটরসাইকেল নিয়ে যারা মাওয়া জিপি যেটা করে বেড়ায়, তো ওই সমস্যার কারণে পরবর্তীতে বাম পাশের লেনটা দিল যে এখান থেকে বাম হয়ে আপনার এই লেন ধরেই মোটরসাইকেল যাবে আর কি। ওই যে ওই পাশে ছিল আগের যেই আপনার বাস গুলা যে দাঁড়াতো, এখান থেকে মূলত ফেরি পারাপার হইতো। এই বাম পাশের এই সোজা এখান থেকে মোটামুটি 10 কিলো হবে। ওইখান থেকে এই পদ্মা সেতুর নিচ হয়ে তারপরে ওই পাশে যেত, যার কারণে অনেকটা সময় লাগতো আপনার, প্রায় 1 ঘন্টা মতো, 2 ঘন্টা, 1-1.5 ঘন্টা এরকম সময় লেগে যেত মাঝে মধ্যে। যাক, এখন আর সেই সমস্যাটা নাই। এখন মূলত পদ্মা সেতু হয়ে যাওয়ার কারণে আর মোটামুটি 10-15 মিনিটের মধ্যে পার হওয়া যায়। সেতুটা আসলে যেভাবেই হোক না কেন, আসলে এটা আমার মানুষকে অনেক উপকার করেছে। কারণ এ প্রান্তে থেকে ও প্রান্তের মানুষগুলার যে কতটা ভোগান্তি ছিল, এখন সেই ভোগান্তিটা আর নাই। আজকের পরিবেশটা মোটামুটি অনেক সুন্দর। ওয়েদার অনেক, মানে কি বলবো, বাইক ফ্রেন্ডলি আর কি। ওই যে নিচে দেখতে পারলেন যে আপনারা কাশফুল দেখা যাচ্ছে, এই কাশফুলগুলা অনেক সুন্দর ফুটে আছে। শরতের আকাশ বলা চলে, কিন্তু আকাশগুলো মেঘলা ছিল, যার কারণে আপনার দেখতে সুন্দর লাগতেছিল। বাইক রাইডের জন্য তেমন একটা গরম ফিল হয় না। আর এর আগেও যখন আমি আসছিলাম প্রথমবার এই কারাইলকে নিয়ে, তখনও এরকম রমজান মাস ছিল, তখনও এরকম মেঘলা মেঘলা একটু ওয়েদার ছিল। এবারও আসলাম সেকেন্ড টাইম, এবারও দেখি সেম ওয়েদার। যা গল্প করতে করতে চলে আসলাম, পদ্মা সেতু পার হয়ে গেছি আমরা অলরেডি এই প্রান্তে। এখান থেকে মূলত ভাঙা যেতে হবে, এই বাম পাশে চলে গেল যে ক্যান্টনমেন্ট, আর সোজা চলে গেল যে আপনার খুলনা রোড, বরিশাল রোড, যেটা ভাঙা মোড় আর কি। আমরা এখন নেক্সট যাব ভাঙা মোড়ে। ভাঙা মোড় পার হয়ে ডান পাশে আমরা যাব ফরিদপুর হয়ে, তারপরে মাগুরা, ঝিনাইদহ, এরপর মহেশপুর, আমার নিজ বাড়ি আর কি। যাক, বাস ওভারটেক করতেছি। মোটামুটি এই রোডে বাসওয়ালারা 80-100-তে চালায়। তবে আপনি ওভারটেক করলে দেখে শুনে ওভারটেক করবেন, যে পেছনের যে গাড়িটা আছে সেই গাড়িটা আপনাকে ওভারটেক করতেছে কিনা। সবসময় লুকিং ফলো রাখবেন। আশা করি লুকিং যদি ফলো রাখেন আর তাহলে আর সমস্যা হবে না। যাক, ভাঙা মোড়ে চলে আসছি। এখানে তো ফুল গোল চত্বরটা সেই লাগে, মটোজিবির মতো হাঁটু বাঁধাই দিয়ে মনে যেন টান দিয়ে আর কি।
তেরো জিবিতে আপনার এমন সমস্যা নাই, আপনি আগে শুয়ে পড়েও টানতে পারবেন, অন্তত ভালো গ্রিপ কনফিডেন্স পাবেন যে না আমার স্লিপ কাটবে বা এরকম কোনো প্রবলেম হবে না। কারণ এই 13 জিবি যারা চালায় তারা ভালো করেই জানে যে এর আসলে কর্নারিংটা কত সুন্দর, মানে এতটা বেস্ট কর্নারিং অন্য কোনো বাইকে নাই ভাই। যে যেই কথাই বলেন, আপনি 13 জিবি ভার্সন 4 চালায় দেখেন কর্নারিং কারে বলে আর গাড়ির কনফিডেন্স কারে বলে। যাই হোক, আমরা অলরেডি ভাঙার গোল চত্বর পার হয়ে গেছি। সামনেই এই কিছু দোকানপাট আছে, দেখি এখানে একটু রেস্ট করব, করে একটু চা টা খাবো আর কি। আমার পাশে যে পেছনে যে ভাই আছে, দাদা আর কি, তার একটু আর কি কোমর লেগে গেছে। রেস্ট করো তোমার। এত জল হঠাৎ করে গাড়ি চালাচ্ছে, বসছে না। লং লং বসিনি। হ্যাঁ, আমারও অভ্যাস হয়ে গেছে, আমি এখন এক টানে চলে আসি, কোথাও ব্রেক করে নি। এই সিটি বসে আমার হ্যাঁ, ঢাকা বরিশালের তাহলে ভাঙার গোল চত্বর পার হয়ে আসলাম, দেখি এখানে একটু পানি টানি খাই, রেস্ট করি। গাড়ির ইঞ্জিনও মোটামুটি ঠান্ডা আছে, তারপরে একটু ঠান্ডা হোক। যাই হোক, চা আর খাইনি, খাওয়া হয়েছিল একটু ঠান্ডা পানি আর একটু কলা টলা খাইলাম। এই যে আপনারা পাটকাঠি দেখতে পাচ্ছেন, আসলে ঝিনাইদহ ফরিদপুর এই অঞ্চলে আসলে এইসব পাটকাঠি দেখা যায়, আসলে সবুজ সুন্দর। আসলে এই অঞ্চলগুলো অনেক সুন্দর। রেল লাইন, বাবা কি আর কি ভাই লোকমান, প্রচুর খারাপ এই জায়গায়, গর্ত আর গর্ত রাস্তা। ফরিদপুরের রোডটা আসলে তেমন একটা ভালো না, রোড কন্ডিশন খুবই বাজে। আর আপনারা যে মোড়টা এখন দেখতে পাচ্ছেন, এটা হলো দৌলতদিয়ার সেই যে ফেরিঘাট ছিল, দৌলতদিয়া এখান থেকে আগে মানিকগঞ্জ টানিকগঞ্জ হয়ে ঢাকায় যেত আর কি। এটা হলো সেই দৌলতদিয়ার ঘাট। এইখানে যত সব বাসগুলো আগে লাইনের পরে লাইন হয়ে দাঁড়ায় থাকতো ভাই, সেই যে কি এক যুগ গেল, বাবারে বাবা ভাই। আর সেই দিনের কথা আর মনে করতে চাই না। এরকম হয়েছে সকাল 7টায় আসছি, আর দৌলতদিয়া পার হয়ে ওই পার গেছি পাটুরিয়াতে, সকাল আপনার রাত হয়ে গেছে, 7টা 8টা বেজে গেছে। ঢাকায় যেতে আগে মানুষের কত ভোগান্তি ছিল। যাক, পদ্মা সেতুটা হয়ে একদিকে ভালোই হয়েছে, সবার জন্যে অনেক সবকিছুর দিক দিয়ে ভালো হয়েছে আর কি। সময়ও বাঁচলো, টাকাও বাঁচলো। এ মাছ হয়, মাছ হয়, মাছ হয়েছে নি? আর করছে। দাদা, হোটেলটা তো রাস্তার পাশে মনে আছে। হোটেল তুমি কই? হোটেল তুমি কই? এই যে একটা আছে, ওই যে একটা হোটেল পাইছি, মাংস গ্রিল করে রেখে দিছে, দেখি কি অবস্থা। বাবা, অবশেষে পাইলাম। এই, মুরগির ফ্রাই খাবেন নাকি? শেষ পর্যন্ত হোটেল পাইছি এখন, নাম দাম নাই, না ঝন্টু হোটেল। খাবার দাবার শেষ করলাম, শেষ করে আমরা ঝিনাইদহ রোডের দিকে রওনা দিলাম। মাগুরা ঝিনাইদহ রোড এটা দেখতে পাচ্ছেন। খাবার খুঁজে পাচ্ছিলাম না। যাক, মাগুরা আসার পরে খাবার পাইছি। অলরেডি খেয়ে দিয়ে এখন একটু শান্তি। দেখ, রোডটা ফাঁকা ছিল মোটামুটি। এই সাইডের রোডটা একটু ভালো। আপনার মাগুরা থেকে ঝিনাইদহ রোড কন্ডিশন মোটামুটি, তবে কিছু কিছু জায়গায় আপনার গর্ত আছে, এগুলা দেখে সাবধানে চালাইতে হবে আর কি। মানে মাঝে মধ্যে এমন গর্ত যে আপনি আসলে একটা এড়াতে গেলে আরো দুইটা সামনে আসতেছে, কতগুলো আপনি আর কি পাস করবেন। এক বামে ডানে করতে করতে দেখা গেলো মাঝে একটা না একটাতে পড়ে যাবে। এই জন্য সাবধানে এবং আস্তে একটু গাড়ি রাইড করেন, যাতে সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
এ বাবা, কোনটা বামেরটা না? ঝিনাইদহ চলে আসছি। আরে শালা, সিগন্যাল নাই কিছু না, ফট করে ঢুকে দেয়। ঝিনাইদহ বাইপাসের কি যে একটা অবস্থা বাবা, বিশাল বড় বড় গর্ত আর পাহাড়ের মতো উঁচু নিচু হয়ে রয়েছে। রীতিমতো দাদা তো বলতেছে, দাদা আমারে নামাই দাও, রানা নামাই দাও, আর মাথা টাথা থাকতেছে না, ব্যথা হয়ে গেছে পুরো। এই কালীগঞ্জ এসে পৌঁছালাম, দাদারে নামাই দিচ্ছি। আমার সাথে আসছিল ঢাকা থেকে। চশমা মনে পড়ে গেছে। হ্যাঁ, চশমা ফেলালে কি করে? ওই যে বুটেরতে টাকা তুললে ওই সময়ও ছিল। তাহলে কি গলায় ঝুলাইলে? এমনি ঝুলোই ছিল। হ্যাঁ, গলায় ঝুলাইলে থাকে। ঝাঁকিতে ঝাঁকিতে কখন পড়ে গেছে। দাদা তাহলে যাচ্ছি। ঠিক আছে, তাহলে 5:22 হবে। সাবধানে যাও। আল্লাহ ভরসা। কোথায় জানাই আচ্ছা। ওরে এটা হলো কালীগঞ্জ মোড়, কালীগঞ্জ যশোর হাইওয়ে। এই সোজা চলে গেল যশোর, আর ডান পাশে চলে গেল আপনার খালিশপুর, মহেশপুর, জীবননগর, দর্শনা। এটাই হলো আমাদের সেই মহেশপুরের রোড। আপনারা যেখান থেকে আসেন না কেন, কালীগঞ্জ আসার পরে কালীগঞ্জ থেকে হাতের ডানে, আপনি ঢাকা থেকে আসলে হাতের ডানে, আর যশোর থেকে আসলে হাতের বামে। এই সোজা রোডটাই চলে গেল আপনার খালিশপুর দর্শনা হয়ে, আর খালিশপুর থেকে বামে চলে গেল আমাদের মহেশপুর। যাক, সেই অনেকদিন পরে এলাকায় আসলাম আর কি। ট্রাক সাইড দিচ্ছে না, ওর বাম পাশে কিন্তু একটু জায়গা আছে, হালকা একটু বামে চাপ দিলে কিন্তু আমি বের হয়ে যেতে পারি, যেহেতু ডানে ক্লিয়ার না হলে তো আর আমি যাইতে পারতেছি না। কালীগঞ্জ রেল ক্রসিং হয়ে চলে আসলাম। এই দেখেন মোড়ে কুতকুর, এই ডান পাশে একটা বাম পাশে একটা, যদি হুট করে দৌড় দেয় কি হবে বুঝতে পারতেছেন। এই জন্য বলি ভাই, কুকুরগুলা রাস্তায় থেকে মেরে ফেলাক, এগুলোর দরকার নাই। এগুলার জন্য একটা মানুষের ফ্যামিলি শেষ হয়ে যায়, একটা মানুষের হাত পা চলে যায়। আমার রোডে আমি গাড়ি চালাচ্ছি, হুট করে একটা কুকুর চলে আসতেছে, কি করার থাকে বলেন আপনার? যারা এর অ্যাক্সিডেন্ট করছে তারাই জানে যে আসলে এর কষ্টটা কি। ওই দেখেন না, লাট সাহেবের মতো একটা ছাগল এসে দাঁড়ায় আছে। মানে গ্রাম অঞ্চলে গাড়ি চালানো মানে আপনার যদি দুনিয়ার যত সমস্যা, মানুষের বাচ্চা, ছাগলের বাচ্চা, এই কুকুর আসবে, মানে নানান তালবাহানা। এই জন্য ভাই, এই শহরে গাড়ি চালানোটা মজাই আলাদা। অন্তত যাই হোক, কেউ হুটহাট করে সামনে আসবে না আর কি। ওই যে কুকুর আসবে বা এই আসবে সেই আসবে, এসব আসবে না। আর এলাকায় ঢোকার পরে দেখি কেউ সাইড দেয় না, মানে কি এক মুসিবতে পড়ছি, ভ্যানালা সাইড দেয় না, টমটম সাইড দেয় না, এই মানে এটি রাখো দেখি সাইড দিতে চায় না, জোর করে সাইড নিতে হয়। মানে আসার পর থেকে দেখতেছি মোটামুটি এরকম, ঝিনাইদহ যখন ঢুকছি তখন থেকে দিয়ে এরকম শুরু হয়ে গেছে, মানে কারো সিগন্যাল দিলে সিগন্যালই কেউ মানে না। তারপরে কারো সাইড দিতে চাইলে সাইড দেয় না, হর্ন দিতে বললে এই হর্ন দিলে হর্ন শোনে না। নানান তালবাহানা, যার যার মতো শেষে চালায়। ভ্যানওয়ালারা পর্যন্ত রেস রেস দেওয়ার মতো, তাদের হর্ন দিয়ে যেটা চাপানোর জন্য তারা আরো আগে যায়। মানে কি এক জ্বালা রে ভাই। এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের কোটচাঁদপুর খালিশপুরের রোড। এই যে খালিশপুর, এই কোটচাঁদপুরে যেটা ছোট ব্রিজ আছে, এই ব্রিজের উপরে মনে হয় মাছ টাছ ধরতেছে আর কি, নিচে ছোট মানে কি বলে খাল মতো আছে আর কি, ওইখানে মনে হয় মাছ টাছ ধরতেছে, ওনারা সব ওইখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। এই রোডটা ভাই আমাদের খালিশপুর কোটচাঁদপুরের মধ্যে সবচেয়ে বেস্ট রোড হইলো এই যে এই রোডটুকু, দুই পাশে বন জঙ্গলের মতো গাছগাছালি, মাঝখান দিয়ে ফাঁকা রোড। ভাই একেবারে এক কথায় অসাম। আপনারা যারা দূর থেকে কেউ কখন আসবেন ভাববেন কি মনে হয় এই পাশে এত পাহাড় টাহাড় আছে, এরকম আর কি একটা ফিল পাবেন। আর আসলে ডান পাশে আছে কপোতাক্ষ নদী। এত সুন্দর জায়গাটা, আসলে অনেক সুন্দর লাগে। ওই সামনে যে একটা মোড় পাবেন দেখলে, ওইখান থেকে কিন্তু নৌকা পার হয় অনেকে। ওই জায়গার দৃশ্যগুলো সুন্দর লাগে, যে মানুষ দূর দূরান্ত থেকে আসে, ওইখান থেকে এসে নৌকা পার হয়। মানে দেখতে একটা অ্যামেজিং অ্যামেজিং ভাব। এই রোডটাও কিন্তু সেই ক্লিয়ার। আপনারা মনে করেন যে এখানে আসলে যে গাড়ি 40-50 চালায়, সেও কিন্তু এখানে 80 চালায়, এই কথাও অস্বীকার করতে পারবেন না, আমি 100% শিওর। মানে এখানে আসলে সবাই চালাবে। যাই হোক, আমরা চলে আসছি এই যে খালিশপুর, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এটা হলো খালিশপুরের বাজার।
আর এইটা হলো খালিশপুরের বাস স্ট্যান্ড। আর এই খালিশপুরে কিন্তু বিখ্যাত চমচম পাওয়া যায়, খালিশপুরের চমচম। আর তার সাথে হইছে রসগোল্লা, একেবারে ছানার পিওর রসগোল্লা। এই রসগোল্লা খাওয়ানোর একদিন ভিডিও আপনাকে দেখাবো। বুঝতে পারছেন নি? যাই হোক, আমার ভয়েসের টোন কিন্তু আলাদা চেঞ্জ হয়ে গেছে। আমি এখন পুরো গ্রাম গ্রাম ভাষায় একটা কথা বলতেছি। আসলে আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর কারণে আমার ভাষাগত দিক দিয়ে একটু সমস্যা হয়ে গেছে। মানে একেক সময় একেক রকম ভাষায় কথা বলি। এই দেখেন পাটকাঠি, আর এলো বিচুলি বলে, মানে ধান গাছে, ধান গাছ আর কি, ওই যে নিয়ে যাচ্ছে আর কি ওনারা। এই যে খালিশপুর মোড় থেকে বামে চলে গেল আমাদের মহেশপুর, এই সামনে কিন্তু বিজিবি ক্যাম্প আর কি। আর সোজা চলে গেল আপনার জীবননগর দর্শনা রোড। এই যে আপনারা যারা দেখবেন যে ছাড় দেবেন দূর থেকে যে খালিশপুর বিজিবি ক্যাম্প, এই বিজি ক্যাম্পের রোড কিন্তু এটা, ডান পাশে হয়েছে কপোতাক্ষ নদী। এই রোডটা ধরে আমরা সোজা চলে যাব আমাদের মহেশপুর। আর এই মহেশপুর হলো আমার জন্মভূমি, আমি এই মহেশপুরেই বড় হয়েছি। আর এই মহেশপুরেই আমার বেড়ে ওঠা। যাক, এই যে দেখতেছেন এটা হলো বিজিবি ক্যাম্প। এই বিজিবি ক্যাম্প কিন্তু এই যে ডান পাশে ছোটখাটো একটা পার্ক মতো আছে। আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন বিকেল বেলা ঘোরার জন্য, আশেপাশে মহেশপুর টহেশপুর বা অন্য জায়গায় আছেন, হয়তো কেউ জানেন না, এখানে কিন্তু একটু মোটামুটি খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা আছে, প্লাস পার্ক মতো আছে, এসে একটু সময় টময় কাটানো যায়। এখানে বিজিবি ওয়ালারা ওই নদী টদী পরিষ্কার করে মোটামুটি পার্কের মতো বানাই ফেলছে, দেখতে আসলে সুন্দর লাগে। মানে ফ্যামিলি নিয়ে আর কি বিকেলে একটা সময় কাটানো যায় আর কি, বাচ্চা কাচ্চাদের খেলাধুলার আর কি জায়গা টায়গা আছে। এটা হলো আমাদের খালিশপুর মহেশপুরের রোড। আর এই রোডটাও দুই পাশে গাছগাছালি, বন জঙ্গলের মতো দেখতে। মোটামুটি টেনে যাচ্ছে আর কি। আমি আসলে আসছি ওরকম টানা, টানতে টানতে আসছি, যেহেতু দূরের পথ। হয়তো অনেকে বলতেছে ভাই ৮০-৯০-তে ১০০-তে টানতেছে। আসলে আমি মাওয়া রোড রোড ওইখানে আমি আসছি মূলত কক্সবাজার থেকে, টানতে টানতে আসছি। যার কারণে ওই গাড়িতে ধরলেই ৮০-৯০ পর্যন্ত টানি আর কি। এটা আমার কাছে কমফোর্টেবল। আপনারা আবার ছোটখাটো গাড়িতে ৮০-৯০-তে টানতে যান না, তাহলে কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। সুতরাং এদিক দিয়ে সাবধান। এই রোডটাও দেখার মতো একটি রোড। দুই পাশে মাঝে মধ্যে এখানে কাশফুলও হয়, যেহেতু কাশফুলের সিজনের নিচে কিন্তু কাশফুল আছে অনেক জায়গায়, কিন্তু দেখা যাচ্ছে না এই গাছের জন্য। যাই হোক, আমরা অলরেডি মহেশপুরের কাছাকাছি চলে আসছি। এটা যে ভালাইপুর বলে, ভালাইপুরের যে ব্রিজ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভালাইপুরের ব্রিজে যে পাট রোদে টোদে দিছে অনেকে। দেখ, এখন মনে হয় পাটের সিজনটা অলরেডি শেষ পর্যায়ে। ওই পাটটা রোদে দিছে। আপনারা জানেন যে সোনালী পাট আমাদের এই ঝিনাইদহ মহেশপুরে কিন্তু সোনালী পাটের জন্য একসময় বিখ্যাত ছিল। এদিকে প্রচুর চাষ হতো, এখন একটু চাষাবাদ কমে গেছে। এখন সব ফল ফুলালি এইসব চাষাবাদ শুরু হয়েছে আর কি। এটা হলো মহেশপুরের পেট্রোল পাম্প বাম পাশে। আর ওই ডান পাশে হয়েছে একটু সামনে গেলেই মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আর এই আমরা স্বাস্থ্য কমপ্লেক্স ছেড়ে এখন মহেশপুর বাস স্ট্যান্ডের দিকে চলে আসছি অলরেডি। এই যে আর একটু সামনে গেলেই বাস স্ট্যান্ড। আর এই এই ডান পাশে এগুলো হয়েছে এখানে বিভিন্ন বাইকের শোরুম গুলো। শিপন কই নাই শনি ভাই, এই আসছিলাম। হ্যাঁ, অনেকদিন পর এলাকায় আসলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, যে আসলে সেই জন্মভূমির এলাকা। যেহেতু দীর্ঘ ১ বছরের বেশি হয়ে গেল আমি আসিনি, এই আসলাম, আসার পরে মহেশপুরে মানে ঢোকার পরে এটা অন্যরকম একটা শান্তি লাগতেছে। এইটা হলো মহেশপুরের সেই বিখ্যাত রোড। ১৫ বছরে আসলে কি বলবো, কি করছে টাকা পয়সা আল্লাহ ভালো জানে। এই ১৫ বছরে এই রোডটার একটু ভালো করতে পারলো না। একটা সিটি, একটা রোড, মহেশপুর একটা কিন্তু অনেক পুরাতন একটি জায়গা, অথচ এই রোডে, এই রোডটা এত বছর আওয়ামী লীগ সরকার থাকলো, আসলে না বললেও পারি না কি করছে তারা। ১৫ বছর এই রোডটা করতেই পারেন, অথচ কয় কিলো রাস্তা। এই ভেতরে সিটি অন্তত, যে শহরের মধ্যে যে রোডগুলা, এই রোডগুলা কিন্তু তারা করতে পারতো, কয় কোটি টাকা ব্যয় হইতো। এই রোডগুলা তারা করে নাই। মানে কি বলবো, সারা জীবন শুধু খাইয়েই গেছে আর খাইয়েই গেছে। যাই হোক, অনেকে আমার কথা মাইন্ড করতে পারেন, কিন্তু মাইন্ড করে লাভ নেই ভাই, যেটা সত্যি কথা। কারণ আপনি এই রোডে চলেন, আমিও এই রোডে চলি, আর দূর থেকে লোক আসলেও চলবে। আগের যে মেন স্ট্যান্ড, এটাই বাস স্ট্যান্ড ছিল, যেটা হলো শাপলা চত্বর বলতো আর কি। এখনো শাপলা চত্বরই বলে। মহেশপুরের আবার একটা জিনিস ভালো লাগে, সেটা হলো ম্যাক্সিমাম দোকানপাট গুলা সব রোডের পাশেই। এতে একটু জ্যাম হয়, তবে আপনার ওই কি বলে খোঁজাখুঁজি তেমন দরকার নাই আর কি। এই আপনি রোডের মধ্যে গাড়ি টাড়ি চালালে মোটামুটি ২-৩টা পাক দিলে বুঝতে পারবেন যে কোথায় কি আছে আর নাই।
এই জিনিসটা একদিক দিয়ে সুবিধা, কারণ দূর থেকে যারা আসবে তারা হয়তো অনেকে কোন বাজারে কি পাওয়া যায়, কোন দোকানে কি আছে না আছে, কোন গলিতে, এটার দরকার নাই। আপনি ওই মহেশপুরে মোটামুটি সব রোডের পাশেই দোকান, আর মোটামুটি পার্কিং টার্কিং করারও ব্যবস্থা আছে, গাড়ি টাড়ি রাখা যায়। এইটা এই যে সামনে হলো চৌগাছা স্ট্যান্ড, এইখান থেকে মূলত বাম হাতে চৌগাছা হয়ে যশোরে চলে যায়। এই যে দেখতে পাচ্ছেন বাম হাতে চৌগাছা যশোরের মোড়, আর সোজা চলে গেল আপনার যাদবপুর হয়ে একেবারে ইন্ডিয়া, মানে বর্ডার। এইখান থেকে মোটামুটি বর্ডারও বেশি দূরে না, আর যশোর এখান থেকে মেবি 35 থেকে 40 কিলো মতো হবে। মহেশপুর কিন্তু আসলে অনেক সুন্দর একটি জায়গা এবং অনেক বড় একটি উপজেলা। বাংলাদেশের ল্যান্ডের দিক দিয়ে মনে হয় সম্ভবত আমার জানা মতে দ্বিতীয় বৃহত্তম এইটা মহেশপুর উপজেলা। আর এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আপনারা অনেকে কমেন্ট করে যান কোন কোন জায়গায় ঘুরতে যেতে পারি। আপনারা যারা মহেশপুরের আশেপাশে আছেন তারা অনেকেই চেনেন, জানেন মহেশপুরে কোথায় কোথায় সুন্দর লোকেশন গুলো পাওয়া যায়। আপনারা জানায়েন, তাহলে আপনাদের সাথে অন্য আরেকটা ভিডিওতে সেইগুলা নিয়ে শেয়ার করব। কথা হবে, দেখা হবে এবং সেই সব প্লেস গুলাতে ঘোরা হবে। যাই হোক, একটা আপনাদের ব্যাপার বলি, এই যে আপনারা সামনে মোড়টা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু মোড়টা মোটামুটি ক্লিয়ার দেখতে পাচ্ছিলাম না, যার কারণে ওভারটেক করতেছি না। সে তারে কিন্তু আমি অলরেডি সিগন্যাল দিচ্ছি ভাই হর্ন দেওয়ার জন্য, কিন্তু সে টাইমে যাচ্ছে। আগে থেকে কিন্তু চাপাইলে চাপাইতে পারতো, কিন্তু সে ভ্যান দুইটারও ওভারটেক করবেই করবে। এই মোড়ে না দেখে ওভারটেক করলে কিন্তু যত সব বিপদগুলো আসে, এই কারণে মোড়গুলো সবসময় আপনারা দেখে শুনে পার হন, তাহলে আর আশা করি তেমন সমস্যা হবে না। যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য দোয়া রইলো। ভালো থাকেন, সুস্থ থাকেন। মোটো মোটো উইথ রানা ব্লগে আবার আপনাদেরকে স্বাগতম জানাবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।